আকাশপথে ভারত তার সক্ষমতা আরও কয়েক স্টেপ বাড়িয়ে নিল। আকাশপথে সক্ষমতা বাড়াতে ভারতের এবার নয়া চাল, অস্ত্র MK1। কটা তৈরি হচ্ছে? 400টা। এখন যুদ্ধ হয় এয়ার স্ট্রাইকে। সেই দেশীয় প্রযুক্তির ওপর ভর করে আমি যাতে শত্রুপক্ষের শিরদাঁড়াটাকে ভেঙে দিতে পারি, এইটাই আসল লক্ষ্য। ভারত চাইছে নিজস্বভাবে আত্মনির্ভর হতে। নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। সময় যত গড়াচ্ছে বদলাচ্ছে ভারতবর্ষ। প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষ তার সক্ষমতা একটু একটু করে বাড়াচ্ছে। সেটা হতে পারে স্থলপথে, হতে পারে জলপথে, কিংবা আকাশ সীমায়। ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা বাড়াচ্ছে। ভারত নিজেকে আরও ইম্প্রোভাইজ করছে। ভারত নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আর আজকের প্রতিবেদনে আবার ভারতের সেই সক্ষমতার কথাই আপনারা শুনবেন, আপনারা জানবেন। আর সেটা জানাতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। সময় যত গড়িয়েছে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারতবর্ষ। আতশ কাঁচের তলায় ভারতবর্ষ চিনতে শিখেছে শত্রু কারা, ষড়যন্ত্রকারী কারা। আর তাই ভারত প্রথমেই যে ভাবনা ভেবেছে যুদ্ধের রণনীতির মধ্যে আগে নিজের নিরাপত্তা, নিজের প্রতিরক্ষাকে সুসংহত করো। সেটা আকাশপথে হতে পারে, সেটা জলপথে হতে পারে, সেটা স্থলপথে হতে পারে। তিনটে জায়গাতেই নিজেকে অনেক বেশি রিজিড করে তোলো, যাতে শত্রুপক্ষ বা কেউ ষড়যন্ত্রকারী আক্রমণ করার আগে অন্তত 10 বার ভাববে যে ওটা ভারতবর্ষ। আজকে আবার আপনাদেরকে যে বিষয়ে জানাবো, আকাশপথে ভারত তার সক্ষমতা আরও কয়েক স্টেপ বাড়িয়ে নিল। কীভাবে বাড়ালো সেটা অবশ্যই জানাবো। আত্মনির্ভর ভারতকে সামনে রেখে ভারতবর্ষ আকাশপথে আবারও তার সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে নিল। আপনারা নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর কর্তার ছবি। প্রস্তুতি কোন পর্যায়ে আশা করি আন্দাজ করতে পারছেন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের এই বিস্তারিত প্রতিবেদন আমরা দেখব যে কিভাবে ভারত আকাশপথে নিজেদের সক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিল, আরও ইম্প্রোভাইজ হলো, আরও প্রযুক্তি সমৃদ্ধ হলো ভারতবর্ষ। কিভাবে আজকের প্রতিবেদনে চোখ রাখা যায়। তো চলুন ভারতের সেই পদক্ষেপের কথা, সেই সক্ষমতা কিভাবে বাড়ল আজকের এই প্রতিবেদনে আমরা দেখি। ভারত ক্রমাগত তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। ভারতীয় বায়ুসেনার বড় সিদ্ধান্ত হয়ে গেল, 400টি অস্ত্র MK1 ডিল হতে চলেছে। দেশীয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা যার পোশাকি নাম BVRA শক্তি বৃদ্ধি IAF এর ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO দ্বারা তৈরি করা হয়েছে এবং ভারত ডাইনামিক্স লিমিটেড বা BDL এটি উৎপাদন করছে। তাহলে বুঝতে পেরেছেন, আকাশপথে সক্ষমতা বাড়াতে ভারতের এবার নয়া চাল, অস্ত্র MK1। কটা তৈরি হচ্ছে? 400টা। এবং কারা উৎপাদন করছে? ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর নজরদারিতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল এই ক্ষেপণাস্ত্র, যা আকাশপথে ভারতের পালকে আর একটা শক্তি যুক্ত করবে, এ কথা বলা যায়। কারণ ভারত জানে যে শুধুমাত্র স্থলপথ আর জলপথে স্ট্রং থাকলে হবে না। এখন যুদ্ধ অনেক প্রযুক্তি সমৃদ্ধ, এখন যুদ্ধ অনেক বেশি
ফার্স্ট। যুদ্ধের নীতি এখন মুহূর্তে বদলে যায়। এখন যুদ্ধ হয় এয়ার স্ট্রাইকে, এয়ার স্ট্রাইকে যুদ্ধ হয়, ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধ হয়, মিসাইল হামলায় দেশের পরিচয় পাওয়া যায় সেই দেশটা কতটা যুদ্ধের জন্য প্রস্তুত, সেই দেশটা কতটা শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে সেটা প্রমাণ পাওয়া যায় আকাশপথের ক্ষমতায়। তাই আকাশপথকে আগে সুদৃঢ় করতে, সক্ষম করতে ভারত বদ্ধপরিকর। আর সেই বদ্ধপরিকর বলেই এই অস্ত্র MK1 এবার নতুন পদক্ষেপ। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাব এবং অবশ্যই বোঝবার চেষ্টা করব গোটা বিষয়টা। অস্ত্র MK1 এর শক্তিগুলো কি কি, একটা একটা করে আমরা পয়েন্ট ওয়াইজ আগে দেখি। 1 নম্বর পয়েন্টে কি বলছে, একটি আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এই অস্ত্র মিগ। তাহলে এটার অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। 2 নম্বর পয়েন্ট, 110 কিলোমিটার পর্যন্ত পাল্লা আগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে। 3 নম্বর পয়েন্ট, প্রায় ম্যাক 4.5 এর উচ্চ গতি, মানে এতটাই উচ্চ গতি বলা হচ্ছে ম্যাক 4.5 এর, চোখের নিমিষে অ্যাটাক করে দেবে, চোখের নিমিষেই ক্ষেপণাস্ত্র চলে যাবে, আপনি আন্দাজও করতে পারবেন না। 4 নাম্বার, একটি 15 কিলোগ্রামের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড, 15 কিলোগ্রামের একটি বিস্ফোরক ওয়ারহেড এটা বহন করতে পারে। 5 নাম্বার পয়েন্ট, দৃষ্টিগোচর না হয়েই শত্রু বিমান ভূপতিত করার ক্ষমতা রাখে, অর্থাৎ অনেক দূর রেঞ্জ থেকেই শত্রুর বিমানকে তাক করে সেটাকে মাটিতে নামিয়ে দিয়ে গুঁড়িয়ে দিতে পারে এই অস্ত্র MK1। তাহলে ভাবুন, আকাশপথে তো এরকমই প্রযুক্তি দরকার, যাতে আপনাকে কেউ যদি আক্রমণ করে, কোনো এয়ার স্ট্রাইক হয়, আপনি সেটা বুঝে নিতে পারবেন, আবার আপনি পাল্টা প্রত্যুত্তরে আক্রমণে গেলে যাতে শত্রুপক্ষর মধ্যে ভয় ধরিয়ে দিতে পারেন, তার জন্যই এই অস্ত্র MK1। 110 কিলোমিটার পর্যন্ত পাল্লা আছে, আগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অনেক আগে থেকেই ইন্টারসিপেট করতে পারে এই অস্ত্র MK1। আর কি, আমি গতি নিয়ে আগেই বলেছি, বিস্ফোরক নিয়ে আগেই বলেছি, ফলে এই হলো অস্ত্র MK1 এর শক্তিগুলো। এই ফিচার, এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখেই এটাকে তৈরি করা হয়েছে। চলুন পরবর্তী স্লাইডে আমরা নজর রাখব। পরবর্তী স্লাইডের দিকে আমরা নজর রাখি কোন কোন যুদ্ধ বিমানে এটি রয়েছে। চলুন, ক্ষেপণাস্ত্রটি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান Su-30 MKI, Su-30 MKI-তে সম্পূর্ণরূপে মোতায়েন করা রয়েছে এই অস্ত্র MK1। এটি এখন আরও 3টি বিমানে মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে MiG-29K, HAL তেজাস MK1 এবং তেজাস MK1A। তাহলে এমনিতেই এই অস্ত্র MK1 ইমপ্লিমেন্ট করা রয়েছে অলরেডি Su-30 MKI এর মধ্যে, কিন্তু আরও যুদ্ধ বিমানগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করার প্রজেক্ট বা লঞ্চ করার কাজ ভারতবর্ষ করছে। কোন কোন বিমান? MiG-29K, HAL তেজস MK1 এবং তেজস MK1A। এই 1, 2 এবং 3 নতুন করে আরও 3টি বিমানের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তার ফিচারগুলো ভালো আছে বলে, উচ্চ গতির, সেই সঙ্গে রেঞ্জটা ভালো, অনেক দূর থেকে শত্রুকে ইন্টারসিপেট করতে পারে, ফলে আক্রমণ একদম নির্দিষ্ট লক্ষ্যে করতে পারে, ধ্বংসাত্মক, ধ্বংসের পরিমাণ ব্যাপক হবে, এটা যেমন একটা বিষয়। ফলে এ কারণেই এই সমস্ত চিন্তাভাবনা করে ভারতীয় বিমান বাহিনী চাইছে যে শুধু Su-30 MKI এর মধ্যে এই অস্ত্র MK1টাকে সীমাবদ্ধ রাখা যাবে না, আরও যুদ্ধ বিমানের মধ্যে এই ক্ষেপণাস্ত্রটাকে ইমপ্লিমেন্ট করে দাও। তাহলে কি হবে, ওই যুদ্ধ বিমানগুলোতেও একই রকমভাবে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে যাতে শত্রু দিকবিদিক শূন্য হয়ে যায়, এটাই আসল লক্ষ্য।
চলুন এবার পরবর্তী স্লাইডে যাই আমরা। এই চুক্তিটি কেন গুরুত্বপূর্ণ? এখনো পর্যন্ত ভারত রাশিয়ার R-77 এবং ফ্রান্সের মিকার মতো বিদেশি ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে এসেছে। কি কি বিদেশি ক্ষেপণাস্ত্রের উপর ভারতবর্ষ নির্ভর করেছে আরেকবার দেখুন। রাশিয়ার R-77 এবং ফ্রান্সের মিকার মতো বিদেশি ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে এসেছে। তবে অস্ত্র MK1 এর আগমন ভারতের বিদেশি নির্ভরতাকে কমাবে। আমরা আগেই বলেছি ভারত চাইছে দেশীয় প্রযুক্তিতে জোর দিতে। মেরা দেশ মহান, সেই দেশীয় প্রযুক্তির ওপর ভর করে, সেই দেশীয় প্রযুক্তির ওপর ভর করে আমি যাতে শত্রুপক্ষের শিরদাঁড়াটাকে ভেঙে দিতে পারি, এইটাই আসল লক্ষ্য। ভারত চাইছে নিজস্বভাবে আত্মনির্ভর হতে, সবসময় বিদেশি শক্তির ওপর নির্ভর না করতে। সেই আত্মনির্ভর হওয়ার জন্যই এই অস্ত্র MK1 এর আগমন ভারতের বিদেশি নির্ভরতাকে কমাবে, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ সহজ করবে এবং খরচও হ্রাস করবে। কতগুলো দিক। এই অস্ত্র MK1 বাজারে আনার একটাই উদ্দেশ্য ভারতের। এক, আমি আত্মনির্ভর হলাম। দুই, আমি নিজের মতো করে ডিজাইন করতে পারলাম ক্ষেপণাস্ত্র এবং তার আধুনিকীকরণের দিকে আমি নজর রাখবো। পরে যদি আমি রেঞ্জটা বাড়াই বা এর আরও অন্য কোনো ফিচার বা বৈশিষ্ট্য যুক্ত করি, তাহলে সেটা আমি আমার নিজের মতো করতে পারবো এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ হবে। এবং খরচা, অন্যান্য দেশের ওপর নির্ভরতা বাড়ালে তার খরচাটা অনেক ব্যয়বহুল, কিন্তু দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র, এই অস্ত্র MK1 ভারতবর্ষের নিজস্ব নির্ভরতা তৈরি করবে। এইটা সবার আগে দরকার। আগে না আপনার দেশের মধ্যে কি দম আছে সেটা গুরুত্বপূর্ণ হওয়া দরকার। এই যেমন ইরানের কথাটা ভাবুন, পশ্চিম এশিয়ায় এত মিসাইল ভান্ডার, সেই দেশের একজন সুপ্রিম লিডার, সেই সুপ্রিম লিডার মারা গেল, কিন্তু তারপরেও ইরান থামলো না। এত মিসাইল ভান্ডার কোথা থেকে এলো এবং নাস্তা নাবুদ করে দিল তারা। তারা কিন্তু মেরুদণ্ড বিক্রি করলো না। কেন পারলো? তারা নিজস্ব দেশীয় প্রযুক্তিতে অনেক মিসাইল বানাতে পেরেছে, অনেক ড্রোন বানাতে পেরেছে, নিজস্ব মিসাইল শক্তি বা টেকনোলজি রয়েছে, অর্থাৎ ইরানের দম আছে। ভারতবর্ষ ঠিক সেইটাই নিজেকে প্রমাণ করতে চাইছে। আগে নিজে আত্মনির্ভর হও। সবসময় ওই দেশের ক্ষেপণাস্ত্র নিয়ে আমাকে চলতে হবে, আমাকে যুদ্ধের রণনীতি গোছাতে হবে, স্থলভাগ হোক, জলভাগ হোক, আকাশপথ হোক, এমনটা কেন? আমার আত্মনির্ভর হওয়ার যখন জায়গা রয়েছে, আমি কেন নিজেকে ইম্প্রোভাইজ করব না? দেশীয় প্রযুক্তি, দেশীয় প্রোডাকশন, সেটার উপর আমি কেন জোর দেবো না? অস্ত্র MK1 হবে আধুনিক ভারতের নিজস্ব প্রযুক্তির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়, যে পরিচয় ভারত গর্বের সাথে বলবে যে ভাই আমি এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছি, আমি জানি এই ক্ষেপণাস্ত্রের দম কি আছে। এটাই চাই ভারতবর্ষ। সে কারণেই এত বড় একটা উদ্যোগ DRDOর আন্ডারে। অস্ত্র MK1 অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। প্রথমেই বলেছি আপনাদেরকে যে এটা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এতে উন্নত কু ব্যান্ড রাডার শিকার রয়েছে, শত্রুকে জ্যাম করার ক্ষমতা আছে, জ্যাম করে দেবে শত্রুকে। ফলে জ্যামার টেকনোলজি আছে এর মধ্যে ইমপ্লিমেন্ট করা। ধোঁয়াবিহীন ইঞ্জিন, যা শত্রুর পক্ষে শনাক্ত করা কঠিন করে তোলে। জানা যাচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রের আরও ভয়ঙ্কর সংস্করণ আসছে। আমি যে কথা বলছিলাম, ভারত নিজের মতো এই অস্ত্র MK1কে একটা একটা করে আধুনিক করবে। এবছর এরকম আবার এই অস্ত্র MK1 কোনো নতুন সিরিজ এসে গেল। যত সময় যাবে তত এই ক্ষেপণাস্ত্র বেশি ধ্বংসাত্মক, তত এই ক্ষেপণাস্ত্র আধুনিক ভারতের পরিচয় বহন করবে এবং শত্রুপক্ষের বুকে ভয়ে ধরিয়ে দেবে যে ভারতবর্ষ দেশীয় টেকনোলজিতে একটা জিনিস তৈরি করেছে বটে, খুব সাবধান হয়ে যাও। ভারত ও অস্ত্রর আরও উন্নত সংস্করণ তৈরি করছে। আমরা আগেই বলছি, আজকেই আপনাদের দুটো ভার্সনের কথা বলে দিই। অস্ত্র MK1 কথা এতক্ষণ বলছিলাম, এবার অস্ত্র MK2 160 কিলোমিটার পাল্লা এবং অস্ত্র MK3 350 কিমি আঘাত আনার পাল্লা। মানে রেঞ্জটা প্রথমে 100 থেকে 150 ছিল, এবার 160,
350 কিমি আঘাত আনার ক্ষমতা রয়েছে, কিলোমিটার পর্যন্ত আঘাত আনার ক্ষমতা রয়েছে। যত দিন যাবে এই অস্ত্র MK1 থেকে MK2 MK3 করতে করতে যখন আরও ভার্সান বাড়বে, অনেক গভীর ইন্টেন্সিফাইড এলাকায় ঢুকে গিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে সব কিছুকে। ফলে ধ্বংসটা অনেক বিস্তৃত হবে, যাতে শত্রুপক্ষ মাথা তুলে দাঁড়াতে না পারে। এটাই আত্মনির্ভর ভারত, আর এটাই DRDO চাইছে। নিজস্ব নির্ভরতা বাড়াও, নিজস্ব নিয়ন্ত্রণাধীন সার্ভার তৈরি করো, নিজস্ব নিয়ন্ত্রণাধীন ক্ষেপণাস্ত্র তৈরি করো, নিজস্ব রাডার সিস্টেম তৈরি করো, নিজস্ব এয়ার ডিফেন্স রাখো। কারণ নিজের ভরসা সবচেয়ে বড় ভরসা, কারোর ওপর সম্পূর্ণ তুমি নিজেকে ছেড়ে দিও না। চলুন আজকের অন্তিম স্লাইড, এর প্রভাব কি হবে। 400টি নতুন ক্ষেপণাস্ত্রের আগমন ভারতীয় বিমান বাহিনীর দূরপাল্লার আঘাত আনার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই 400টি যে নতুন ক্ষেপণাস্ত্র অস্ত্র MK1 ইমপ্লিমেন্ট হচ্ছে, এর ফলে কি হবে, বিমান বাহিনী তার যে দূরপাল্লার মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এলাকায় আঘাত আনার ক্ষেত্রে ভারতকে অনেক বেশি স্বাবলম্বী করে তুলবে। ভারতের সক্ষমতা আকাশপথে এক লহমায় অনেকটা বেড়ে যাচ্ছে এই অস্ত্র MK1 এর মতো নতুন ক্ষেপণাস্ত্রের জন্য। শত্রু বিমানগুলোকে ভারতীয় ভূখণ্ডের কাছে আসার আগেই লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে। ভারতীয় ভূখণ্ডে ধরুন কেউ আক্রমণ করছে, মিসাইল অ্যাটাক বা ক্ষেপণাস্ত্র অ্যাটাক, তার আগে এটা পাল্টা চার্জ করে দেবে। পাল্টা চার্জ হয়ে যাওয়ার ফলে কি হবে, ভারতীয় ভূখণ্ডে আসার অনেক আগেই অনেক দূরের রেঞ্জে নিঃশেষ হয়ে যাবে শত্রুর অভিসন্ধি, শত্রুর ষড়যন্ত্র, শত্রুর পাঠানো ক্ষেপণাস্ত্র আগেই ধ্বংস করে দেবে এই অস্ত্র MK1। এটি আকাশ যুদ্ধে ভারতের সুবিধাকে আরও শক্তিশালী করবে। আমি কথা বলছিলাম যে যুদ্ধ করতে গেলে এখন আধুনিক সময়ে, এই প্রযুক্তির সময়ে, এই প্রতি মুহূর্তে বদলে যাওয়া বিশ্বে শুধু আকাশ আর স্থলভাগ বা জলভাগ নিয়ে পড়ে থাকলে চলবে না, তিনটে ক্ষেত্রেই নিজেকে সমান করতে হবে। এখন আকাশপথে যুদ্ধ হয় বেশি, তাই আকাশপথে ভারত এই সক্ষমতা তৈরি করছে একটু একটু করে। আর সে কারণেই বলছে আকাশ যুদ্ধে ভারতের সুবিধাকে আরও শক্তিশালী করবে এই অস্ত্র MK1। সম্পূর্ণ দেশি একেবারে প্রোডাকশন বলা যেতে পারে। এই দেশীয় প্রযুক্তিতে ভারত ক্ষেপণাস্ত্র লঞ্চ করে গোটা বিশ্বের কাছে ভূ রাজনীতিতে নিজের একটা জায়গা, নিজের একটা শক্তির পরিচয় দিল, এ কথাই বলা যেতে পারে। তাই তো বলবো, বলো 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 সবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতারাম। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা জানাবেন। ভারত এই যে দেশীয় প্রোডাকশনের ওপর জোর দিচ্ছে, আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছে, নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র বানানোর ওপর জোর দিচ্ছে, DRDOর এই যে উদ্যোগ, আপনারা কেমনভাবে দেখছেন? আপনারা আপনাদের প্রতিবেদনে অবশ্যই আমাদের মন্তব্য করে বোঝানোর চেষ্টা করবেন আপনাদের রিয়াকশন। একজন আপামর ভারতবাসী হিসেবে আপনি কতটা গর্বিত হচ্ছেন ভারতের এই পদক্ষেপে, আপনি কতটা সুনিশ্চিত হচ্ছেন? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করবেন, অবশ্যই লাইকের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের বা ভূ রাজনীতির আর কোন খবর আপনারা দেখতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও এই ধরনের খবর রাখার জন্য। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি এই প্রতিবেদন থেকে।